যাদের অবৈধ অভিবাসী হিসাবে বা ইল্লিগাল মাইগ্রান্ট হিসাবে বা বিদেশি হিসাবে এই নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, তাদের সংগঠন গড়ে তোলার জন্য উদ্বাস্তু শব্দটাকে বাদ দিন। উদ্বাস্তু শব্দটাকে বাদ দিয়ে বরং এই নামের সঙ্গে অবৈধ অভিবাসী বা বিদেশিদের নাগরিকত্ব অর্জন সহায়ক সংস্থা তৈরি করুন। উদ্বাস্তু কারা, শরণার্থী কারা, অবৈধ অভিবাসী বা কারা, এই নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি দূর করার জন্যে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান। আপনারা সবাই জানেন যে 12ই ডিসেম্বর 2019 নাগরিকত্ব সংশোধনী আইনটি পাশ হয়েছে এবং সেটি গেজেট নোটিফিকেশন হয়েছে। তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইললিগাল মাইগ্রান্টের কথাটা এখানে বলা হয়েছে। এই 2019-এর ক্যাতে উদ্বাস্তু শব্দটি ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে ইললিগাল মাইগ্রান্ট। অর্থাৎ এই ইললিগাল মাইগ্রান্ট আমরা দেখেছি 2003 সালের যে কালা কানুন, সেই কানুনে আমরা দেখেছি এই ইললিগাল মাইগ্রান্ট কথাটি ফরেনার্সদের অর্থাৎ বিদেশিদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি একেবারে আভিধানিক শব্দ হিসাবে ধরি, তবে এই উদ্বাস্তু শব্দটির যে বিভিন্ন ডিকশনারি আছে, সেই ডিকশনারি বিশেষ করে ক্যামব্রিজ ডিকশনারিতে যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে বলা হয়েছে যে হ্যাভিং বিন ফোর্সড ফ্রম হোম, অর্থাৎ তার নিজের গৃহ থেকে, বাসভূমি থেকে সে ফোর্সড হয়েছে, সে চলে যেতে বাধ্য হয়েছে, এরকম মানুষদের উদ্বাস্তু বলা হয়। হ্যাভিং বিন ফোর্সড আউট অফ ইটস ইউজুয়াল অর অরিজিনাল পজিশন, অর্থাৎ যে পজিশনে তিনি বাস করতেন সেই পজিশন থেকে তিনি বিতাড়িত হয়েছেন। এই উদ্বাস্তু শব্দটি ডিসপ্লেসড শব্দের কাছাকাছি। অর্থাৎ ডিসপ্লেসড মানুষদের বাংলাতে বলা যেতে পারে এরা ছিন্নমূল এবং এরা উদ্বাস্তু। এরা প্রাকৃতিক কারণে, ন্যাচারাল ক্যালামিটির জন্যে এরা উদ্বাস্তু হতে পারে। এদের ঘর বাড়ি ভেঙে যেতে পারে এবং যে সমস্ত দ্বীপাঞ্চলে মানুষ বাস করে সেই দ্বীপাঞ্চল জলডুবি হওয়ার কারণে, দ্বীপাঞ্চল যদি মানুষের বসবাসযোগ্য না থাকে সেখান থেকে তারা বিতাড়িত হতে পারে। সামাজিক কারণে বিতাড়িত হতে পারে, ধর্মীয় অসহিষ্ণুতার কারণে বিতাড়িত হতে পারে, প্রশাসনিক কাজে, ডেভেলপমেন্টের কাজে উচ্ছেদের জন্যে তারা বিতাড়িত হতে পারে এবং রাজনৈতিক সংঘর্ষের জন্যে তারা বিতাড়িত হতে পারে। তো এই মানুষগুলোকেই বলা হয় উদ্বাস্তু। অন্যদিকে আর একটা শব্দ শরণার্থী, সেই শরণার্থী হিসাবে আমরা যাদের দেখতে পাই তারা একটা দেশ থেকে আর একটা দেশে এসে শরণ নিয়েছে। আর এই শরণার্থীর সংজ্ঞা নিরূপণ করেছেন আন্তর্জাতিক জাতিসংঘ 1951 সালে। 1951 সালে জাতিসংঘের কনভেনশনে ঠিক হয় যে এ পারসন who owing to well-founded fear মানে ভয়ের কারণে of being persecuted for reasons of race, সে যদি কোনো গোষ্ঠী, রেস, রিলিজিয়ন, nationality, membership of a particular social group or political option is outside the country of his nationality and unable or owing to such fear is
unwilling to avail himself of the protection of the country, তাকে আমরা শরণার্থী বলবো। অর্থাৎ এই যে সমস্ত কারণগুলো, সেই কারণগুলোর জন্যে সে যদি তার নিজের দেশে না থাকতে পারে, অন্য দেশে আশ্রয় নেয়, তবে তাকে আমরা শরণার্থী বলতে পারি। 2003 সালে বিজেপি সরকারের নেতৃত্বে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আসা হয় এবং 2003 সালে এই নাগরিকত্ব সংশোধনী আইনের ওপরে একটা আরোপ করা হয়, সংযোজন করা হয়, ইনসার্ট করা হয়। কি শব্দটা? ইললিগাল মাইগ্রান্ট, অর্থাৎ অবৈধ অভিবাসী। এই সংজ্ঞাটি যখনই আসে তাকে এইভাবে বলা হয় যে ইললিগাল মাইগ্রান্ট মিন্স আ ফরেনার। দেখুন, পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে ইললিগাল মাইগ্রান্ট হচ্ছে একজন বিদেশি হু হ্যাজ এন্টার্ড টু ইন্ডিয়া, যে ইন্ডিয়াতে, ভারতে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে? উইদাউট আ ভ্যালিড পাসপোর্ট or other travel documents and such other documents or authority as may be prescribed by or under any law in that behalf, or 2 number with a valid passport নিয়ে সে ঢুকেছে, other travel documents নিয়ে সে ঢুকেছে, কিন্তু সেই ভ্যালিড পাসপোর্ট বা আদার যে ডকুমেন্টসগুলো সেইগুলো এক্সপায়ার, সেগুলো যে প্রেসক্রাইব টাইমটা ছিল সেই টাইমটা অতিক্রম হয়ে যাওয়ার পরেও সে মানুষটা ফিরে যায়নি। এরাই হলো ইললিগাল মাইগ্রান্ট। অর্থাৎ এদেরকে যদি আমরা অবৈধ অভিবাসী ধরি, এরা নানা কারণে বিদেশি। কিভাবে বিদেশি এরা? সংজ্ঞা অনুসারে এই আইনে কোথাও উল্লেখ করা হয়নি যে এই বিদেশিরা কত সাল থেকে কত সালের মধ্যে ভারতে আসলে পরে তারা অবৈধ অভিবাসী হিসেবে পরিচিত হবেন। কোথাও বলা নেই, এই আইনের কোথাও বলা নেই যে কত সাল থেকে কত সালের মধ্যে ভারতে আসলে, 3টি দেশ থেকে ভারতে আসলে তাদেরকে ইললিগাল মাইগ্রান্ট বলা হবে। 2019 সালে যে অ্যামেন্ডমেন্টটা আসে, এটা 2019 সালের অ্যামেন্ডমেন্ট। এই 19 সালের অ্যামেন্ডমেন্টে ওই 2B-কে একটু পাল্টানো হয়েছে। সেখানে অদ্ভুতভাবে ঢোকানো হয়েছে কিছু ধর্ম, যে ধর্মের মধ্যে অমুসলিম কিছু ধর্ম সংযোজিত হয়েছে। এখানে মুসলিমদের সংযোজিত হয়নি এবং 3টি দেশ থেকে, বিশেষ করে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে, কবে থেকে বলা হয়নি, বলছে যারা এসেছে 2014 সালের 31শে ডিসেম্বরে যারা ভারতে এসেছে এবং যারা আন্ডার ক্লজ সি অফ সাবসেকশন 2 of section 3 of the Passport Entry into India Act 1920 এবং যারা ফরেনার্স অ্যাক্ট 1946-এ যে রুলগুলো হয়েছে সেই রুলে যারা ছাড় পেয়েছে, সেই মানুষগুলোকে, যারা ছাড় পেয়েছে সেই মানুষগুলোকে আর ইললিগাল মাইগ্রান্ট হিসেবে ট্রিট করা হবে না। ইংরেজিটা এরকম, শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ইললিগাল মাইগ্রান্ট ফর দি পারপাস অফ দিস অ্যাক্ট।
এরপরে তিনি বলছে যে কিভাবে তারা অ্যাপ্লিকেশন করবে ন্যাচারালাইজেশনের মধ্যে দিয়ে এবং রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে। এই যে CAB 2016 ওরা এনেছিল, CAB 2016 যে রিপোর্ট, সেই রিপোর্টের 39 পাতাতে বর্ণনা করা আছে, 39 পাতাতে বর্ণনা করা আছে। এবং তার আগে বিভিন্নভাবে বলছে এরা কারা। এখানে দেখুন, মানে এটা হচ্ছে 35 পাতা থেকে শুরু করেছে। অ্যামেন্ডমেন্ট অফ ক্লজ বি অফ সাবসেকশন 1 অফ সাবসেকশন 2 অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এইটাকে বলতে গিয়ে 39 পাতায় পরিষ্কার করে বলেছে যে এই মানুষগুলোকে কারা, তারা 31,313 জন মানুষকে এই নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা হয়েছে। আমরা কিছুদিন আগে আসামের আর একটা স্টেটমেন্ট থেকে পাই যে এই আসাম সরকার যে স্টেটমেন্টটা দিয়েছে এবং সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে এই সংখ্যা আরেকটু বেড়েছে, 31,313 থেকে আরেকটু বেড়েছে। সেটা সলিসিটর জেনারেল সেই রিপোর্টটা দিয়েছে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এরা অ্যাপ্লাই করেছিল ভারতের নাগরিকত্ব অর্জন করার জন্যে এবং সেই জন্যে এই আইনটি আনা হয়েছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার জন্যে। এবং কারা তারা? আগে তাদের ইল্লিগাল মাইগ্রেন্ট বলা হয়েছে এবং পরবর্তীকালে 2019 সালে বলা হয়েছে যে যারা ছাড় পেয়েছে, দুটো আইনে যারা ছাড় পেয়েছে তাদেরকে আর ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবে ট্রিটেড হবে না, তারা ট্রিটেড হবে না। অর্থাৎ এখানে পরিষ্কার অর্থে তাদের জন্য এই আইনটি আনা হয়েছে যারা বিদেশ থেকে এসেছে। যদি আপনারা এদের বলেন এরা কি তাহলে উদ্বাস্তু, উত্তর হচ্ছে পরিষ্কার অর্থে না, এরা উদ্বাস্তু নয়। 2 নাম্বার হচ্ছে সংজ্ঞা অনুসারে এরা কি তাহলে শরণার্থী, তারা শরণ নিতে এসেছে? এখানে উল্লেখ করেছে হ্যাঁ তারা রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে। কোথায় উল্লেখ করেছিল? উল্লেখ করেছিল CAB-তে উল্লেখ করা হয়েছিল। CAB 2016 এবং 2019-এ উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই যে আইনটি চলে আসে সেই আইনে ধর্মের কথা উল্লেখ থাকলেও রিলিজিয়াস পারসিকিউশনের কথা উল্লেখ নেই। অর্থাৎ রিলিজিয়াস পারসিকিউশনের কথা অন্তত আইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এরা কারা? এরা বিভিন্ন নিপীড়নের কারণে শরণ নিয়েছে। অর্থাৎ এদেরকে অমিত শাহ বলেছে এরা শরণার্থী। ये स्पेशल एक्ट इसलिए बनाया है कि ये किसी भी वैध डॉक्यूमेंट के बगैर शरण में आए हैं, बॉर्डर क्रॉस कर आ गए हैं। तो क्या अब वो ना नागरिक है, ना माइग्रेंट है, ना रेफ्यूजी है, क्या बन जाते हैं? देखिए मैं आपको बताता हूँ, जिनके पास दस्तावेज नहीं है इसका रास्ता हम बाद में ढूंढेंगे, परंतु जिनके पास दस्तावेज है वो मेरे एक रफ अंदाज से 85% से ज्यादा है। 15 अगस्त 1947 से लेकर 31 दिसंबर 2014 तक जो भी आए हैं वो और उनके बच्चों का भारत में स्वागत है। আমরা দেখছি যে শরণার্থীর সংজ্ঞার সঙ্গে এই অমিত শাহর শরণার্থী মেলে না। কারণ শরণার্থী কারা? তারা হচ্ছে যে আন্তর্জাতিক আইন অনুসারে, রেফিউজি অ্যাক্ট অনুসারে এরা বিদেশ থেকে এসে এখানে শরণ নিয়েছে এবং শরণ নিয়ে তারা একটা সময় আবার তার দেশে ফিরে যাবে। অর্থাৎ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রবধান নেই।
কিন্তু শরণার্থী হিসেবে সে যখন নাম লিখিয়েছে তখন তাকে ফিরে যেতেই হবে তার নিজের দেশে, এবং সেই ব্যবস্থাটা যতদিন না হবে ততদিন সে শরণার্থী হিসাবে ইউনাইটেড নেশনের ঘোষিত একটি কার্ড, শরণার্থী কার্ড তিনি পাবেন। শরণার্থী হিসেবে তিনি যদি ডিক্লারেশন পান, তাহলে আপনারা জানেন যে শরণার্থীদের রাইট টু লাইফের যে অধিকার আছে সেই অধিকার অনুযায়ী তিনি সব কিছুই পাবেন। অর্থাৎ এরা যে মানুষগুলো, এই যে 31,313 জন কিংবা তার বেশি, সেই মানুষগুলো কখনোই শরণার্থী নয়। এরা কি তাহলে? এরা পরিষ্কার অর্থে ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবেই, অবৈধ অভিবাসী হিসেবেই ভারতে রয়েছে। আমরা দেখেছি যে 7ই ডিসেম্বর 2023 সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা মামলার শুনানি হয়েছে। এই মামলাগুলো করেছে আসামের আদিবাসীরা। আদিবাসীরা মামলা করেছে। সেই আদিবাসীরা দাবি করেছেন যে আসাম অ্যাকর্ডের জন্যে যে সমস্ত যে কাট অফ ডেট করা হয়েছে, সেই কাট অফ ডেটে উৎসাহিত হয়ে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসামে এসে বসবাস শুরু করেছে, এবং আসামের যে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের ওপরে তারা ভাগ বসিয়েছে এবং তাদের জল, জঙ্গল, জমি এই ইল্লিগাল মাইগ্রেন্টদের দখলে চলে গেছে, এবং তাদের যে সংস্কৃতির উপরে প্রচণ্ড ক্ষতি হয়েছে, এবং ডেমোগ্রাফিক্যালি একটা পরিবর্তন হয়ে গেছে। এই বিষয়টারই শুনানি হয় 7ই ডিসেম্বর 2023। এই শুনানির প্রক্রিয়াটাকে আপনারা একটু ভালো করে শুনুন। এখানেই কিন্তু লুকিয়ে আছে পরবর্তীকালে ভারতে কাদের ইল্লিগাল বলা হবে এবং কাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখানে লুকিয়ে আছে তুষার মেহতা, ভারতের সলিসিটর জেনারেল। তিনি আসামের পক্ষ হয়ে যে দাবিগুলো জানিয়েছিলেন, এবং ডিওয়াই চন্দ্রচূড় এবং আরও অনেক যে আইনজীবীরা আছে তারা কি ধরনের রিয়্যাক্ট করেছিলেন এই বিষয় নিয়ে, সেটা আপনারা একটু দেখুন। Special provisions as to citizenship of persons covered by the Assam Accord. Now, please see the definitions, my lord, which are of very relevance when your lordship goes through how this section operated. My lord, first definition in section 6A is Assam. Assam means the territories included in the state of Assam immediately before the commencement of the Citizenship Amendment Act 1985. So, my lord, whenever your lordship sees the word Assam in 6A, it would be without those parts who were earlier in Assam, like Mizoram, Meghalaya, etc., etc. So now we have a very limited geographical entity to deal with. Then second is detected to be a foreigner. My lord, there was some confusion on our side, my lord, that detected would mean ultimately declared by the tribunal. Lord, kindly see the definition. Detected to be a foreigner means detected to be a foreigner in accordance with the provisions of the Foreigners Act 1946 and the Foreigner Tribunals Order 1964 by a tribunal constituted under the said order. So whenever your lordships, my lord, sees the definition of the expression detected to be a foreigner, it would mean a judicial adjudication after giving an opportunity that you are a foreigner. That is number 2. Number 3, and my lord, this is C and D, my lord, are more relevant. Definition is specified territory. Specified territory means the territories included in Bangladesh
immediately before the commencement of the Citizenship Amendment Act 1985. So it doesn't talk of the entire Pakistan. What was Bangladesh as on 85. So again, we have a limited geographical unit, which is the subject matter of 6A. The definition in D again restricts the application of 6A to very few individuals who will be qualified to take benefit of 6A. Please see, my lord. A person shall be deemed to be Indian origin if he or either of his parents or any of his grandparents was born in undivided India. As your lordships, my lord, goes through further, your lordships would find that 6A applies only to people who can fulfill this condition. So for getting advantage or benefit under 6A, I'll have to show that either I was born in undivided India or my father or my grandfather. So your lordships have three categories. First, the category in which it applies, the Assam, a very limited geographical area. The category from which the persons are permitted, only Bangladesh, a very limited area. And the persons who would be getting the benefit under 6A have to fulfill these conditions, and therefore very less number of people. It may be in thousands. Now, how did the government, undivided India means undivided India as defined in the Government of India Act of 1935. That is defined under the 2B. But now under the Government of India Act, undivided India comprised Pakistan, Yes. Bangladesh also. Bangladesh was not there. Of course, it was East part of Pakistan. Yes. Today's Bangladesh. Yes, it was. Yes. Today's Bangladesh was a part of undivided India. But undivided India, my lord, is defined in the Citizenship Act itself. It is. It's 2B. I think 2. It's 2B. No, I'm sorry, 2A. To mean undivided India as defined under the Government of India Act 1935. I want to be declared a foreigner. My lord, 6A are not the cases where people would be arguing, I am not a foreigner. People would be arguing, I am a foreigner and therefore I fulfill these conditions and therefore entitled to be a citizen. What happens to those who were not granted the benefit of citizenship, but they are illegal immigrants and they continue to remain in Indian territory without the grant of citizenship and nothing was done about them at all? Look, that is post-71 entrance. Actually, you know, Mr. Solicitor, there are two categories which 6A covers. One, people who came before 1166. Second, people who came between 1166 and 25,371. For those who came before 1166, there were two conditions. One, you must have come from the specified territory, namely that, you know, the specified territory means present Bangladesh. Second, you must be of an Indian origin. Indian origin as defined in the provisions of 6A1D, namely both your parents or any of your grandparents must have been born in undivided India. That's the second. And third, that you have continued to be an ordinary resident of Assam since you came before 1966. So 6A2 contained these three provisions, right? 6A3 covers the period 1166 to 25,371. That incorporates all these three conditions, plus a fourth condition, namely the condition of detection. The requirement of detection was not imposed on those who came into India, into Assam prior to 1166. That was imposed for this group of people who came in between 1166 and 25 March 71. So the only difference between subsection 2 and subsection 3 is that subsection 3 imposes one more condition, namely the condition of being detected by the tribe. So the people who came between 51 and 66 remained without any adjudication. The area between the larger and the smaller circle is of people who came in between 66 and 71, but never got the benefit of citizenship. No, they would get. 66 to 71, they would Everybody didn't get citizenship. So they would, Malu. No, everybody qualified to get citizenship.
But everybody didn't get citizenship as a matter of fact. Because unless there was a detection order, you wouldn't get citizenship. এখানে যেহেতু আসাম অ্যাকর্ডটি যুক্ত হয়েছে, সেখানে পরিষ্কার করে উনি বলছেন যে 66 থেকে 71 পর্যন্ত যারা কোয়ালিফাইড করেছে, সিটিজেনশিপের কোয়ালিফাইড করেছে, সেই মানুষগুলোকেও সিটিজেনশিপ দেওয়া হয়নি, অথচ তারা কোয়ালিফাইড করেছে। সুতরাং এই 71টাকে কাট অফ ডেট করার জন্যে সুপ্রিম কোর্ট একটা পাখির চোখ করেছে যে 71-এর 25শে মার্চ শুধুমাত্র আসাম নয়, সারা ভারতের জন্যেই একটা কাট অফ ডেট হবে এবং 71-এর 25শে মার্চের আগে যারা এসেছেন তারা অলরেডি নাগরিকত্ব পাওয়ার জন্য সমস্ত রকমের তাদের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার অনেকে পায়নি। এটা একেবারে DY চন্দ্রচূড় বলছেন। পাশাপাশি তুষার মেহতা সলিসিটর জেনারেল পরিষ্কার করে তিনি বললেন, 3টে ক্যাটাগরির কথা তিনি বলেছেন এবং বলেছেন যে আমি যে জিওগ্রাফিক্যাল যে সময়টাকে আমরা ধরেছি সেটা একটা ছোট্ট সময়, সেই সময়টা হলো 1971 সালের 25শে মার্চের পরে। যেহেতু সেটা স্বাধীন বাংলাদেশ হয়েছে, সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যে কথা বলেছিলেন যে এই মানুষগুলো যারা 1971 সালের 25শে মার্চের আগে এসেছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু 1971 সালের 25শে মার্চের পরে যারা এসেছে তারা ইললিগাল, এবং তিনি পরিষ্কার করে বলেছিলেন যে দে শুড বি ডিপোর্টেড, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তার প্রতিবাদ করে DY চন্দ্রচূড় বলেন যে এদের আপনারা তাড়াতে পারবেন না, কারণ আন্তর্জাতিক যে আইন হয়েছে সেই আইন অনুসারে যে মানুষগুলো শরণ চাইছে বা এসেছে এবং কেন এসেছে তারা 3টে ক্যাটাগরি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তারা ইন্ডিয়ান অরিজিন, তারা যে টেরিটরির কথা বলা হয়েছে সেই টেরিটরির মধ্যে তারা রয়েছে, ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান অরিজিন, সুতরাং তাদের অধিকার আছে তাদের নির্বাচিত দেশে বসবাস করার, সুতরাং তাদের তাড়ানো যাবে না। আর বাংলাদেশ কেন নেবে তাদের, এ কথা DY চন্দ্রচূড় পরিষ্কার করে ঘোষণা করেছেন। এখন শেষের দিকে যেটা এই আলোচনায় উঠে এসেছে যে 1971 সালের 25শে মার্চের পরে যারা ভারতে এসেছে তারা কি ডিটেক্টেড হয়েছে, অর্থাৎ তাদের কি চিহ্নিতকরণ করা হয়েছে? স্বাভাবিক কারণেই তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বললেন ডিটেক্টেড হয়নি, কিন্তু কিছু ক্ষেত্রে ডিটেকশনের কাজ শুরু হয়েছে। এরপরে DY চন্দ্রচূড় সলিসিটর জেনারেলকে এবং ভারত সরকারকে নির্দেশ দেন যে অবিলম্বে সারা ভারত জুড়ে যারা যারা ইললিগাল মাইগ্রান্ট অর্থাৎ অবৈধ অভিবাসী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের একটা লিস্ট প্যানেল তৈরি করতে হবে, সুপ্রিম কোর্টকে জানাতে হবে। আমরা আসামের একটা রিপোর্ট থেকে জানতে পারছি যে ভারত সরকার এখনও এই ইললিগাল মাইগ্রান্ট কারা তাদের চিহ্নিতকরণ করা দুঃসাধ্য বলে আসামে ঘোষণা করেছেন যে
এই ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা চিহ্নিত করার কাজটি সাংঘাতিক রকমের কঠিন কাজ এবং প্রায় দুঃসাধ্য। সেই জন্যে এই কাজটি ভারত সরকার করতে পারবে না। কিন্তু যদি ইল্লিগাল মাইগ্রেন্ট আইডেন্টিফাইড না হয়, তাহলে এই ইল্লিগাল মাইগ্রেন্টদের জন্যই হচ্ছে CAA 2019, সেই আইন কার্যকরী হবে কি করে? ফলে সরকার নানা ধরনের কারসাজি শুরু করেছেন। কি কারসাজি? এই ডিটেকশন প্রক্রিয়াটা শুরু করেছেন, চিহ্নিতকরণের প্রক্রিয়া। সেই চিহ্নিতকরণের প্রক্রিয়ার মধ্যে আপনারা দেখেছেন আধার কার্ড অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন নিয়ে একটা নাটক চলেছে। হঠাৎ করে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছে কিছু মানুষের, এবং খামবন্দি করা চিঠি তার বাড়িতে এসেছে। চিঠি খুলে তিনি দেখেছেন কি? তিনি দেখেছেন যে তার যে চিঠিটি এসেছে সেই চিঠিতে লেখা আছে, কি লেখা আছে? ডিয়ার স্যার, ম্যাডাম, the undersigned directed to inform the Aadhaar number such and such issued to you has been deactivated under the provision of Resolution 28A of Aadhaar Enrollment and Update Regulation 2016 for the reason that the requirements for your stay in India are not fulfilled. পরিষ্কার অর্থে এইটাকে ইস্যু করে দিয়ে আধার কর্তৃপক্ষ, ভাবুন অবস্থা, একটা সংস্থা, গভর্নমেন্ট নিজে নয়, সরকার নিজে নয়, একটি সংস্থা, বিদেশিদের দ্বারা পরিচালিত একটি সংস্থা, সে ভারতের নাগরিকদের চিঠি ধরাচ্ছে। কিভাবে? আপনার ভারতে বসবাস করার যে ডকুমেন্টস, রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড হয়নি, এই বলে নোটিশ ধরাচ্ছে। অর্থাৎ পরিষ্কার অর্থে এই যে ডিটেকশন কথাটা বললেন DY চন্দ্রচূড় ডিসেম্বরে আধারের মধ্যে দিয়ে ডিটেকশন প্রক্রিয়া শুরু করে দিল কারা? একটি বিদেশি সংস্থা। 2016তে যে ক্যাব এনেছিল, 2016 থেকে 19 পর্যন্ত তারা পাশ করতে পারেনি। ক্যাবই 2016-র ছায়া নয়, কায়া হিসাবে চলে এসেছে 2019-এ। 2019-এ কায়া হিসাবে এসে 4 বছর 3 মাস রুল আসতে পারেনি। রুল আসেনি। কেন আসেনি? রাজনৈতিক কারণে। আর রুল আসেনি জন্যেই মতুয়াদের তারা বিপদ চালিত করতে পেরেছে। মতুয়াদের জন্যে এই আইনটি নয়। মতুয়াদের কোন আইনে আপনি এই আইনের মধ্যে ফেলবেন? আগে তো ঠিক করতে হবে যে এরা উদ্বাস্তু, না এরা শরণার্থী, না এরা অবৈধ অভিবাসী, ইল্লিগাল মাইগ্রেন্ট। ঠিক করুন আগে, ঠিক করতে হবে তো। ঠিক করতে পারেনি কারণ ডিটেকশনটা হয়নি, তো চিহ্নিতকরণ হয়নি। চিহ্নিতকরণের আগেই অমিত শাহরা বলে দিচ্ছেন এই তো মতুয়াদের জন্যে এই আইন আনা হয়েছে, এই আইনের মধ্যে মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবে, এই কথা বলা হয়েছে। এবার শান্তনু আর অসীম সরকার ধাই 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 করে নেচেছে, কারণ এরা না জানে পড়াশোনা, না জানে আইন, না জানে সংবিধান। এদের কাছে যা বলছে ওদের নেতারা, সেই নিয়ে ওরা খোল করতাল বাজাতে শুরু করেছে, ডাঙ্কা বাজাতে শুরু করেছে। কিন্তু ডাঙ্কা বাজিয়ে, খোল করতাল বাজিয়ে যে সমস্যার মধ্যে পড়ে আছে এই মানুষ, সেই সমস্যার সমাধান হবে?
আগে তো ডিটেকশন করতে হবে যে এই মানুষগুলো কারা, এরা উদ্বাস্তু না শরণার্থী না অবৈধ অভিবাসী। আমি পরিষ্কার করে দিতে চাই এই তিনটি ক্যাটাগরি যে এরা কি, আগে ডিটেকশন করুক। সলিসিটর জেনারেল এই 7 তারিখেই বলে দিয়েছে যে অলরেডি এটাকে আইডেন্টিফাই করেছে কারা, ফরেন ট্রাইব্যুনাল আইডেন্টিফাই করেছে। ডিওয়াই চন্দ্রচূড় ঘুরিয়ে বলেছেন যে আসাম তো ভারতের বাইরে নয়, আসাম তো ভারতের অংশ, আসামের জন্য এক আইন হবে আর সারা ভারতের জন্য আর এক আইন হবে, এটা তো হতে পারে না। সুতরাং গোটা দেশে যে ইল্লিগাল মাইগ্রেশন হয়েছে তার জন্যে নির্দিষ্ট সংখ্যা জানাতে হবে, সুপ্রিম কোর্টকে জমা দিতে হবে তাড়াতাড়ি। আমি পরিষ্কার করে বলতে চাই এরা কারা আমি জানি না, এরা আঙুল তুলছে আরেকজনের প্রতি, নিজেরা কি করছে অদ্ভুত কাণ্ড। উদ্বাস্তু হচ্ছে বাস্তুচ্যুত হয়েছে যিনি, তার উৎপত্তিগত দিক থেকে উদ্বাস্তু সেটাই বোঝায়, ছিন্নমূল বোঝায়। উদ্বাস্তু মানে শরণার্থী নয়, এটা পরিষ্কার করে দিয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ যে শরণার্থীর সংজ্ঞা আলাদা। এই মানুষগুলো উদ্বাস্তু, শরণার্থী, ইললিগাল মাইগ্রেশনকে তৈরি করে উদ্বাস্তু নামে চালাতে চাইছে। অর্থাৎ পরিষ্কার অর্থে আমি বলে দিচ্ছি এটা বৃহত্তর কনস্পিরেসির একটা অংশ। অর্থাৎ এই যে ক্যাটাগরিতে ভাগ করেছে সুপ্রিম কোর্ট, ভাগ করেছে সলিসিটর জেনারেল তার বক্তব্য রাখতে গিয়ে, সেটাকে না জেনে এরা আপডেটেড না হয়ে নেতাগিরি করছে, খেয়াল করছে না সুপ্রিম কোর্টে কি হচ্ছে, অথচ এদিকে নেতাগিরি করছে। তা নেতাগিরি করুক, অসুবিধা নেই, আমাদের কোনো ধরনের অসুবিধা নেই। যে মানুষগুলো বাইরে থেকে আসছে, এই 3 দেশ থেকে যারা আসছে, যাদের ইললিগাল মাইগ্রেন্ট হিসাবে এবং বিদেশি হিসাবে যাদের নাগরিকত্ব দেওয়ার কথা প্রচারিত হচ্ছে, এই ভারতের কোনো মানুষের তাতে অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে অসুবিধা হচ্ছে যে এই যে ধান্দাবাজগুলো, এই ধান্দাবাজগুলো শব্দের হেরাফেরি করে উদ্বাস্তুর ঘাড়ের উপরে অবৈধ অভিবাসী চাপাতে চাইছে। ভারত ভাগ হওয়ার পরে, বাংলা ভাগ হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল উদ্বাস্তু হয়ে চলে আসে। উদ্বাস্তু হয়ে চলে এসে তারা বিভিন্ন জায়গায় দীর্ঘ ক্লেশ সহ্য করার পরে রিহ্যাবিলিটেশন পেয়েছে। তাদের অধিকাংশ মানুষের রিহ্যাবিলিটেশন পেয়ে গেছে। এ দেখুন রিহ্যাবিলিটেশনের কাগজ একেবারে পরিষ্কার করে লেখা হচ্ছে এখানে যে ভারত বিভাজনের ফলে পাকিস্তান থেকে, ইস্ট পাকিস্তান থেকে বহু মানুষ এখানে চলে আসে এবং এই চলে আসা তাদের কোনো হাত ছিল না। এই চলে আসা মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন দেওয়া হচ্ছে এইভাবে। 9 বিঘা জমি, 9 বিঘা জমি দেওয়া হচ্ছে এবং হোমস্টেট দিয়েছে ভারত সরকার। হোমস্টেট দিয়েছে ভারত সরকার 10 কাঠা জমির ওপরে এবং 9 বিঘা কৃষি জমি রিহ্যাবিলিটেশন হয়েছে। সেই রিহ্যাবিলিটেশন হয়েছে কিভাবে? রিহ্যাবিলিটেশন হয়েছে শরণার্থী হিসেবে নয়, অবৈধ অভিবাসী হিসেবে নয়, রিহ্যাবিলিটেশন হয়েছে ডিসপ্লেসড অর্থাৎ উদ্বাস্তু হিসাবে। এটা মাথায় রাখুন। শরণার্থী হিসাবে এই যে 9 বিঘা জমি সে পায়নি,
অবৈধ ইল্লিগাল মাইগ্রান্ট হিসেবে সেই 9 বিঘা জমি পায়নি। নদিয়া জেলাতে আমাদের গ্রামে 9 বিঘা নয় 11 বিঘা করে জমি দেওয়া হয়েছে, একটানা 11 বিঘা জমি তারা শরণার্থী হিসেবে পায়নি, তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে, অভিবাসী হিসাবে এই জমি পায়নি, তারা পেয়েছে উদ্বাস্তু হিসাবে। সুতরাং এই নেতারা উদ্বাস্তু শব্দের ঘাড়ে অবৈধ অভিবাসী, ইল্লিগাল মাইগ্রান্ট আর শরণার্থী চাপানোর যে চেষ্টা, সেই চেষ্টাকে নিন্দা করছি।